বট গাছ বা অশ্বত্থ গাছ মানে বট বৃক্ষ, তো এটা একই প্রজাতির হলেও দুটো ভিন্ন ভিন্ন, ঠিক আছে। কিন্তু বিজ্ঞান ভিত্তিক যে নাম আর কি, বৈজ্ঞানিক নাম বলা হয়, এটা হচ্ছে ফিকাস বা ফাইকাস জাতীয় গাছ। তো যাই হোক, তো বট গাছ বাড়িতে লাগানো যাবে কি না এ বিষয়টি নিয়ে অনেকেই আমার ওই বেল গাছ সম্পর্কে লেকচার দেওয়ার কারণে প্রশ্ন রেখেছেন। আসলে প্রশ্নোত্তর পর্বে আমি তো আলোচনাটা খুব কম করি, যদি মনের ভাব উদয় হয় তখন হয়তো করি, আদারওয়াইজ করা হয় না। যাই হোক, ভালো লেগেছে যে বাড়িতে বট গাছ লাগানো যাবে কি না, লাগালে কোনো ক্ষতি হয় না ভালো হয়, কারণ বাড়িতে প্রচুর বাস্তুসম্মত উপায়ে আজকাল কিন্তু খুব প্রাদুর্ভাব বা প্রভাব দেখা দিয়েছে। কারণ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কিছু গাছ লাগাতে হয়, এমন কিছু গাছ লাগাতে হয় বা লাগালে আমাদের যে নেতিবাচক শক্তি তা দূরীভূত হয়, যেটাকে আমরা নেগেটিভ এনার্জি বলি সাধারণ মানুষ, সেটা নাকি দূরে চলে যায়। তো যাই ঘটনা প্রবাহে শাস্ত্র অনুসারে যা এসেছে তা আমাদের অনেক কিছুকে মান্যতা দিতে হয়। তো এই বট গাছ বা অশ্বত্থ গাছ এই দুটোই কিন্তু ভীষণ উপকার, এই দুটোই বৃক্ষ, তথা আমি বট গাছ দিয়েই বলবো। পৃথিবীতে অনেক গাছ রয়েছে, তার ভেতরে গুটি কয়েক গাছ, এই ধরুন 5 থেকে 10-12টা এরকম কিছু গাছ আছে যা রাত্রিতে অক্সিজেন দেয়। তার কিছু গাছ বৈজ্ঞানিক ফর্মুলা অনুসারে জানা যায় বা বৈজ্ঞানিক সিদ্ধান্ত অনুসারে জানা যায় বা সম্প্রচারিত হয়ে আছে, সবাই বলেন, যেমন নিম, যেমন ঘৃতকুমারী, যেমন বটবৃক্ষ, যেমন তুলসী, এরকম সব প্রচুর রয়েছে। তারপরে স্ন্যাক প্ল্যান্ট, ঠিক আছে, এরকম আজকাল এসব মানুষ বাড়িতে লাগাচ্ছেন। তো এহারা রাত্রিতে অক্সিজেন দেয়। তার ভেতরে একটা উৎকৃষ্ট বৃক্ষ হচ্ছে বটবৃক্ষ, যা প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে। বলা বাহুল্য, অনেকে বলেন সবথেকে বেশি অক্সিজেন প্রদান করে বটবৃক্ষ, আবার কোথাও কোথাও কেউ বলেছেন তুলসীও দেয় বেশি মাত্রায়। তো যাই হোক, অনেক জায়গায় অনেক বিতর্ক আছে। বিজ্ঞান ক্রমান্বয়ে উন্নত হচ্ছে এবং একটার পর একটা রিসার্চ করছে, একটা ভেঙে যাচ্ছে, একটা গড়ছে, আবার গড়ছে, এরকমভাবে ক্রমান্বয়ে চলছে। একটা সিদ্ধান্তে উপনীত হওয়া বহুত কঠিন। আজকে আমি যেটা বলছি কালকে সেটা কতদূর ঠিক থাকবে বৈজ্ঞানিক ফর্মুলা অনুসারে বলা কিন্তু জড়জাগতিক বিজ্ঞান অনুসারে বহুত কঠিন। কারণ ক্রমান্বয়ে যে বিবর্তনবাদ আসে সেটাকে স্বীকার করতে হয়, আর স্বীকার করলেই সেখানে কিন্তু একটা সিদ্ধান্ত সারা জীবনের জন্য অনন্তকাল ধরেই থাকবে না, ক্রমান্বয়ে তা পরিবর্তন ঘটতেই পারে। সেই জন্যে আপাতত এখন বৈজ্ঞানিক সিদ্ধান্ত অনুসারে জানা যায় অশ্বত্থ বৃক্ষ বা বটবৃক্ষ প্রচুর অক্সিজেন প্রদান করে। ইহার অনেক আয়ুর্বেদিক ঔষধি হিসেবে গুণাগুণ রয়েছে, এটা মেডিকেল সায়েন্সও স্বীকার করেছে। তা এই অশ্বত্থ বৃক্ষ বাড়িতে কি তাহলে বাস্তুশাস্ত্র অনুসারে লাগানো যাবে? আমি খানিকটা উপকারিতার দিক আলোচনা করে এসেছি বটে, কিন্তু এর প্রচুর উপকারিতা রয়েছে, সেটা ক্রমান্বয়ে সময় হলে আমি অবশ্যই বলবো। যে বাস্তুশাস্ত্রে বটগাছ বাড়িতে লাগানো যাবে কি না এই বিষয় নিয়ে আপনি বা আপনারা যদি এই ইন্টারনেটের দুনিয়াতে খোঁজ করেন তাহলে দেখবেন কোনো জ্যোতিষ বা কোনো বাস্তুশাস্ত্রবিদ বা বড় বড় এখন লেকচারার বা ইউটিউবার বা এই সমস্ত গাছপালা নিয়ে যারা যা কিছু বলছেন, সেখানেই আপনি ম্যাক্সিমাম, শুধু ম্যাক্সিমাম নয়, প্রায় 100% লেকচারার, ইনফর্মার, তারা কি বলছেন যে বাড়িতে বটগাছ লাগানো যাবে না, ঠিক হবে না। কারণ বাস্তুশাস্ত্র সিদ্ধান্ত অনুসারে বাড়িতে বটগাছ লাগানো ঠিক না। কেউ কেউ এখানে বৈজ্ঞানিক ভিত্তিক আলোচনা করেছে, কেউ কেউ বলেছেন যে বাড়িতে বটগাছ কেন লাগানো যাবে না, তার বিজ্ঞানসম্মত কারণ হচ্ছে
আমরা যদি বট গাছের কথাই বলি, অশ্বত্থ বাদ দিয়ে, অশ্বত্থ গাছের পাতা কিন্তু আর বট গাছের পাতার ভেতরে অনেক ফারাক আছে। তো যাই হোক, আমি যে বট গাছের কথা বলছি সেটা আপনারা দেখবেন যে এর বায়বীয় শিকড় তৈরি হয়, অর্থাৎ গাছের কাণ্ড থেকে ঝুরি পড়ে না, সেই ঝুরি একটা সময় কাণ্ড বা শাখা থেকে তৈরি হয়, মাটিতে অ্যাটাচড হয়ে যায়। ইহার ভেতরে কোনো কোনো বায়বীয় শিকড় অর্থাৎ এই ঝুরি প্রকাণ্ড এক কাণ্ড হয়ে যেতে পারে। তো যাই হোক, সেই কারণে ইহার যে শেকড় বট গাছের তা অনেক দূর গমন করতে পারে, ফলে যে বাড়িতে লাগানো হচ্ছে সেই বাড়ি যদি পাকা বা কাঁচা দুটোই হোক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, অর্থাৎ সেই বাড়ি ফেটে যেতে পারে, একটা পর্যায়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। বিজ্ঞানভিত্তিক আরেকটি উপমা দিয়েছেন, দেখা যাচ্ছে কোনো সাইক্লোন, ঝড়, এরকম ভয়ানক কোনো কিছু একটা দুর্যোগ এলো, গাছ ভেঙে পড়লো, তো বাড়ির মানুষ মারা যেতে পারে, ঘরবাড়ি ভেঙে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এই প্রসঙ্গত একটা কথা মনে পড়ছে, তাহলে বাড়িতে নারকেল গাছ রাখাই ঠিক হবে না, কারণ বটবৃক্ষ আদৌ ভাঙবে কি না ভাঙবে সাধারণত দেখা যায় খুবই কম। বিশাল আকায় যে বটবৃক্ষ সাধারণত কিন্তু ভাঙতে দেখা যায় না, কারণ তার যে প্রকাণ্ড এক কাণ্ড তা সাধারণত মাটির সঙ্গে এমনভাবে জুড়ে থাকে যা সাধারণত ঝড়ে পড়ে না। দুই একটা গাছ আমি নিজেও দেখেছি পড়েছে, আমার স্বচক্ষে দেখা বিশাল বড় একটা বটবৃক্ষ ঝড়ে ভেঙে পড়েছে, মানে উপড়ে গেছে। আসলে যে জায়গাটি এই বটবৃক্ষটা ছিল তার যে মূলে যে মাটির আস্তরণ রয়েছে সেই জায়গাটা অনেক কম ছিল, ফলে এই অ্যাক্সিডেন্টটি ঘটে। তো যাই হোক, সাধারণত দেখতে পাওয়া যায় না, কিন্তু নারকেল গাছে যে কোনো সময় ওই যে বিশাল আকায় নারকেল ফল, বটবৃক্ষের ফল কিন্তু ছোট্ট, সেই সাপেক্ষে নারকেলের ফল কিন্তু অনেক বড়। এখন বাস্তুশাস্ত্র মতে নারকেল গাছ তাহলে বাড়িতে লাগানো যাবে না, কিন্তু উড়িষ্যা এরিয়াতে তথা ভগবান জগন্নাথের, মানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, বিশেষত ভগবান জগন্নাথের বিশেষ প্রিয় ফল হচ্ছে নারকেল, এইভাবেই পূজিত হয় উড়িষ্যা স্টেটে। সুতরাং নারকেল গাছ পবিত্র গাছ, শাস্ত্র সিদ্ধান্ত দেয়। এবার তাহলে নারকেল গাছ বাড়িতে লাগানো যাবে কি না, ক্ষতিকর প্রভাব তো তার একটা আছেই। আমি এরকমও দেখেছি বা শুনেছি যে নারকেল সাধারণত, মানে নারকেল ফলটি মাথার উপরে পড়ে না, কিন্তু গায়ের উপরে বা কাঁধের উপরে বা ঘাড়ের উপরে পড়তে কিন্তু আমি দেখেছি বা শুনেছি। সুতরাং যে কোনোভাবেই অ্যাক্সিডেন্ট হতেই পারে। এখন মূল বক্তব্য হচ্ছে এটাই যে বাড়িতে অশ্বত্থ গাছ লাগানো হবে বা বট গাছ বাড়ির সঙ্গে যদি অ্যাটাচড হয় তাহলে কিন্তু এই শেকড় জাতীয় কারণে একটা ক্ষতিকর প্রভাব পড়তে পারে। কিন্তু বাস্তুশাস্ত্রে বট গাছ বাড়িতে লাগানো যাবে না। বাড়ির এরিয়া যদি 10 বিঘা হয়, একটা কর্নারে আমার বাড়ির, অর্থাৎ আমার যে ঘর, কক্ষ আদি যা কিছু আছে তৈরি করা হয়েছে, কিন্তু বাগান একটা চত্বর এরিয়াতে, আমার বাড়ির এরিয়াতে এই 10 বিঘা জমি পরিমাণের স্থানের যে কোনো একটা কর্নারে আমি বটগাছ লাগাতেই পারি। কারণ বটগাছ বিশুদ্ধ অক্সিজেন প্রদান করে, রাত্রিতে অক্সিজেন প্রদান করে এবং আমাদেরকে শীতল ছায়া প্রদান করে, শীতল হাওয়া প্রদান করে। ভীষণ, এগুলো কল্পনাই করা যাবে না যে প্রচণ্ড গরমের সময় একটা বটবৃক্ষের হাওয়া কত সুন্দর একটা আমাদের আরাম প্রদান করে, এসিকে ফেল করে দেবে। সুতরাং বটবৃক্ষকে আমার কাছে মনে হয়েছে যে বাড়িতে এই শেকড় জাতীয় কারণে আমি দেখেছি অনেক বাড়ি ফাটল ধরেছে, ছাদে হয়েছে, ছাদের ফাটল ধরেছে। এই সূত্রে বটগাছ বাড়ি থেকে তুলে ফেলাটা আবশ্যক। সেক্ষেত্রে অনেকে বলেছেন বটবৃক্ষ উপড়ে ফেলাটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ। তাহলে কি করতে হবে বলে সেখানে নাকি অনেকে বিজ্ঞজন বলেছেন 45 দিন ধরে দুধ, পুষ্প আদি দিয়ে পুজো টুজো করে তারপরে সেটাকে শেকড় সহ উপড়ে কোনো একটা মন্দিরে দিয়ে এসো বা লাগিয়ে দিয়ে এসো, বাস। সেই ক্ষেত্রে আবার অশ্বত্থ বা বটবৃক্ষ যদি মন্দিরে থাকে তাহলে সেটা শুভদায়ক।
আসলে অশ্বত্থ বা বটবৃক্ষ কিন্তু পবিত্র বৃক্ষ বা চিন্ময় বৃক্ষ বলা হয়েছে শাস্ত্রে। কথা বলতে বলতে একটা কথা মনে পড়ছে যে বটবৃক্ষে হর গৌরী স্বয়ং প্রকট থাকেন, তথা কেউ কেউ বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা শাস্ত্র বলছে এই ত্রিদেবতা উপস্থিত থাকেন। সুতরাং এটা পবিত্র বৃক্ষ। এবং যদি আমরা লক্ষ্য করি ভগবান স্বয়ং বুদ্ধদেব এই অশ্বত্থ বৃক্ষের নিচে তিনি জ্ঞান লাভ করেছিলেন, বুদ্ধত্ব লাভ করেছিলেন। সেই সূত্রে পালি সাহিত্যে বা বুদ্ধ দর্শনে কিন্তু পবিত্র বৃক্ষ বলা হয়। এবং এই বৃক্ষ তথা অশ্বত্থ বৃক্ষ পৃথিবীর সবথেকে প্রাচীনতম অশ্বত্থ বৃক্ষ বলা যায়, সেটা এখন শ্রীলঙ্কাতে রয়েছে। দাবি করা হয় যে ভগবান বুদ্ধ গয়ায় যে স্থানটি রয়েছে সেখানে যে বোধিবৃক্ষ মানে এই অশ্বত্থ বৃক্ষ ছিল, সেটা নাকি সেই সময় তুলে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হয়। ফলে সেটা এখন বর্তমান বয়স বলা হচ্ছে সেটা 288 খ্রিস্টপূর্বাব্দের, অর্থাৎ বর্তমান তার বয়স এখন বোঝাই যাচ্ছে প্রায় 2288 বছর বা 2500 বছর প্রায়, এটা ধরা হচ্ছে। তাহলে আমরা এখানে অশ্বত্থ বৃক্ষের কিন্তু একটা তাৎপর্য পাচ্ছি ভগবান বুদ্ধদেবকে কেন্দ্রায়িত করে। তবে সব অশ্বত্থ বৃক্ষই বোধিবৃক্ষ নয়, পালি সাহিত্য পালি দর্শনও কিন্তু এটা বলছে। যাই হোক, মূলত পক্ষে আমরা যদি স্যার জগদীশচন্দ্র বসুর কথা বলি তাহলে সেখানে উনি বলছেন গাছেদের প্রাণ আছে। অবশ্য জগদীশচন্দ্র বসুর কথা নয়, এটা আমাদের বৈদান্তিক সিদ্ধান্ত উপনিষদের সিদ্ধান্ত কিন্তু এই কথা বলা রয়েছে। বৃক্ষ গাছের তাৎপর্য আজকের থেকে নয়, এখান থেকে 100 বছর আগে নয়, হাজারো বছর আগের থেকেই আমাদের হিন্দু সনাতনীদের ভেতরে বৃক্ষ পূজিত হয়। কিছু কিছু বৃক্ষ যেমন তুলসী, যেমন অশ্বত্থ বৃক্ষ, যেমন বিল্লা বৃক্ষ। সুতরাং এগুলোকে অস্বীকার করা যায় না, অনেক প্রাচীন থেকেই এগুলো পূজিত। সেই সূত্রে বটবৃক্ষ একটা চিন্ময় বৃক্ষ এবং অনেক আগের থেকে পূজিত। সুতরাং এই পবিত্র বৃক্ষ যদি বাড়িতে থাকে, আমার ব্যক্তিগত কনসেপ্ট বলে, বাস্তুশাস্ত্র অনুসারে যারা বলছেন এই কনসেপ্টটি কতটুকু ক্লিয়ার এখানে অনেক বিতর্ক আছে বলে আমার মনে হচ্ছে। বিজ্ঞান ভিত্তিক একটা কারণ হতে পারে, বাড়ি ফাটল ধরছে বা দেখাচ্ছে সাপ পোকামাকড় জমছে কিনা। এখানে আবার বলা হচ্ছে এটা কিন্তু অনেক জীবাণু বা কীটাণুকে কিন্তু দূরীভূত করে বটবৃক্ষ। অনেক সময় আবার দেখা যায় সাপ কিন্তু এখানে আশ্রয় গ্রহণ করছে, আমরা সচক্ষেও দেখেছি। সুতরাং বাড়ির ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে একটা এই রকম একটা দুর্যোগের প্রভাব তৈরি করতে পারে, ফলে একটা ভয়ানক ব্যাপার হচ্ছে। কিন্তু এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, যে কোনো স্থানে যে কোনোভাবে কিন্তু সাপ জায়গা করে নিতে পারে, সাপ পোকামাকড় কীটপতঙ্গ জায়গা করে নিতে পারে। কিন্তু মূলত পক্ষে অশ্বত্থ বৃক্ষ হচ্ছে অক্সিজেন প্রদান করছে, এটার উপর আমরা বিশেষ গুরুত্ব দেবো, এবং শীতলতা প্রদান করছে এবং আমাদের ভেতরে এক আধ্যাত্মিক চিন্ময় বৃত্তি, চিন্ময় সত্তা কাজ করছে, যাকে কেন্দ্রায়িত করে আমরা কিন্তু পুজো পাঠ জপ তপাদি করি। এবং বটবৃক্ষকে মানা হয়, সেখানে যদি কেউ তপস্যা করে সাধনা করে তাহলে অনায়াসে ভগবান শিব শঙ্করের কৃপা লাভ করতে পারে। সুতরাং এটা অপবিত্র গাছ নয় বাড়িতে থাকাটা। সুতরাং বাড়িতে এই অশ্বত্থ বা বটবৃক্ষ থাকলেই যে অশুভ হবে বাস্তুশাস্ত্র সিদ্ধান্ত অনুসারে এটা আমি বিশ্বাস করি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে একটা বিতর্ক আছে। ঠিক আছে, আপনি ঘরের সঙ্গে একটা দূরত্ব মেনটেন করে আপনি গাছটিকে লাগাতে পারেন। দূরত্ব কেমন হতে পারে? বিজ্ঞান বলছে এই অশ্বত্থ বা বটবৃক্ষের শেকড় বা তার যে ব্যাস গাছটির, সেটা প্রায় 100 মিটার পর্যন্ত যেতে পারে বা ততোধিক যেতে পারে, একটু বেশি কম হতেই পারে। ঠিক আছে, আপনার বাড়ির চত্বর যদি অনেক বড় হয় তাহলে আপনার ঘর থেকে একটু দূরত্ব বজায় রেখে এই 100 মিটার কি 150 মিটার কি 200 মিটার আরও একটু বেশি মিটার দূরত্বে বাড়ির এরিয়াতে রাখুন। যদি সম্ভব না হয় আপনার বাড়ির যে বাগান রয়েছে সেখানে অবশ্যই একটা অশ্বত্থ বৃক্ষ লাগাতে পারেন। এই যে গাছ নিধন প্রক্রিয়া, এগুলো কুসংস্কার। গাছ আজকের পৃথিবীতে অনেক প্রয়োজন, সেই সূত্রে অশ্বত্থ বৃক্ষের বা বটবৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বাস্তুশাস্ত্র বলে সব পাগল হয়ে যাচ্ছে।
আজকের বৈজ্ঞানিক সিদ্ধান্ত অনুসারে যতটুকু প্রমাণিত হয়েছে অশ্বত্থ বৃক্ষকে অস্বীকার করা যায় না। এখান থেকে 100 বছর পরে গিয়ে কী প্রমাণ হবে তখন দেখা যাবে। কিন্তু আপাতত এখন প্রমাণিত হয়েছে তো অশ্বত্থ বৃক্ষ অক্সিজেন প্রদান করে, যা সাধারণ বৃক্ষের থেকে অনেকাংশে বেশি, এবং সারা দিন রাত্রি ধরে, যেখানে গাছ দিনের বেলা অক্সিজেন প্রদান করে, রাত্রিতে কার্বন ডাইঅক্সাইড প্রদান করে। অধিকাংশ গাছের ক্ষেত্রে এটাই দেখা যায়। কিন্তু কিছু গাছ আছে তার ভেতরে অশ্বত্থ বৃক্ষ যা সারা রাত্রিতেই অক্সিজেন প্রদান করে এবং বিশুদ্ধতা প্রদান করে। কোথাও আবার একটুখানি তর্ক আছে, কেউ কেউ বলছেন যে রাত্রির এমন কিছু একটা সময় আছে ঘন্টা দুয়েক মতো নাকি অশ্বত্থ বৃক্ষ আবার দূষিত একটা পদার্থ পরিত্যাগ করে, যা ক্ষতিকারক প্রভাব তৈরি করতে পারে মনুষ্য জীবন। ফলে বাড়িতে বৃক্ষ না রাখাই ভালো, বা রাত্রিতে বট বৃক্ষের কাছে না থাকাই ভালো। সব কিছু একটা অদ্ভুত ধোঁয়াশার ভেতরে চলছে। আমি পরিমার্জিত রূপরেখার ভেতরে বলবো, যদি বাস্তুশাস্ত্র এটাকে শুভ গাছ বলে স্বীকার করে, শাস্ত্র যদি পবিত্র গাছ বা চিন্ময় বৃক্ষ রূপে স্বীকার করে, তাহলে সেখানে নেগেটিভ বা নেতিবাচক শক্তি দূরে থাকার কথা, দূরেই থাকারই কথা। সেখানে নেতিবাচক শক্তি আসবে কী করে? যেখানে স্বয়ং ভগবান শিবশঙ্কর, ভগবতী গৌরী, যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ অবস্থান করছেন, সেখানে আবার অশুভ সূচক কী হতে পারে? তাহলে চিন্ময় বৃক্ষের মিনিংটা কী দাঁড়ালো? সুতরাং আমি বলবো, গাছ আধ্যাত্মিক দৃষ্টিকোণ ছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ দিক হবে গাছ আমাদের অক্সিজেন প্রদান করে, এবং বিশেষ করে অশ্বত্থ বৃক্ষ এক বিশাল বৃক্ষ, এবং এই বৃক্ষের আমি এখন যদি ভেষজ গুণ সাপেক্ষে বর্ণনা করি তাহলে তাকে গুরুত্ব দিতেই হবে। যেমন ধরুন, বটবৃক্ষের পত্র, বাকল, আঠা, জানেন কিনা যাদের পা ফেটে যায়, পা ফাটা রোগীদের ক্ষেত্রে আঠা কিন্তু কাজ করে, বিরাট ব্যাপার একটা। আমি এমন একটি কথা বলবো যে বটবৃক্ষের আঠা থেকে কিন্তু বীর্যবর্ধক ঔষধি তৈরি হতে পারে। আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে বলছে বটবৃক্ষ বা অশ্বত্থ বৃক্ষের যে আঠা তা বীর্যবর্ধক, এবং এই অশ্বত্থ বা বিশেষ করে বটবৃক্ষের যে আঠা আছে এর সঙ্গে এমন একটি ফর্মুলা আছে, সেটা গ্রহণ করলে আপনি দীর্ঘদিন না খেয়ে থাকতে পারেন। যারা যোগী, যারা উপবাস ব্রত নিয়ে তপস্যা করার চেষ্টা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিরাট উপকার। যাই হোক, বটবৃক্ষের পাতা, তারপরে তার বাকল, যদি আপনি বাকল মানে ডাল তথাকথিত শাখা, ছোট ছোট শাখা দিয়ে আপনি যদি দাঁত পরিষ্কার করেন, তাহলে আপনার দাঁতের যে মাড়ি জাতীয় সমস্যা বা দাঁতের যে ক্ষয়রোগ, সেটাও নাকি বলছে বিজ্ঞান যে এটা আপনার ক্ষয়রোধ করবে বা উপকার হিসেবে কাজ করবে। সুতরাং আমরা এতগুলো গুণাগুণ পাচ্ছি। তারপরে ডায়াবেটিস, সুগার, অনেক কিছুতেই এই বটবৃক্ষের তথা অশ্বত্থ বৃক্ষের গুণাগুণকে লক্ষ্য করা হয়েছে। এমনকি কনস্টিপেশনের ক্ষেত্রেও কাজে লাগছে। সুতরাং আমি এতগুলো গুণাগুণ লক্ষ্য করেছি, এখানে যদি আমি বলি তাহলে প্রচুর বলতে পারি, কিন্তু এটা আমার আলোচনা নয়। আমি শুধুই বলতে চাচ্ছি বাড়িতে বটগাছ লাগানো যাবে কিনা। যাবে। আপনি এই যে বাড়ির যে ক্ষতিকারক যে দিকটি, আপনার ঘর বাড়ি যদি ভেঙে পড়ে বা এরকম কিছু একটা ব্যাপার, সেক্ষেত্রে আপনার একটা ভয় থাকতেই পারে, আপনি দূরত্ব বজায় রেখে গাছটি লাগাতে পারেন। আদারওয়াইজ বাস্তুশাস্ত্র সম্পর্কে যে সমস্ত মানুষ ব্যাখ্যা করছেন, মানুষকে ভয় লাগিয়ে দিচ্ছেন, গাছটাকে এমনভাবে বলছেন যে সব গাছ উপড়ে দিয়ে ঠাকুর ঘরে বা মন্দিরে দিয়ে এসো, যেখানে মন্দির আছে সেখানে দিয়েছো। তাহলে এখানে একটি বক্তব্য আসছে, বাড়িতে 3-4টে লোক থাকে, সেখানে গাছ যদি পড়ে যায় 3-4টে লোকের মৃত্যু ঘটবে। কিন্তু একটা মন্দিরে বা একটা তীর্থস্থানে বট গাছ থাকে, সেখানে হাজার লক্ষ মানুষ যাতায়াত করে। এবার দেখা যাচ্ছে কি যে দুর্যোগের সময় সে গাছ উপড়ে গেল, তারপরে হাজার লোক একসঙ্গে মারা গেল, তারপরে মন্দিরে লাগানোটা কি শুভ হবে? ব্যাপারটা কি হল? এই যে আপনি নিজের দোষটি অপরের ঘাড়ে চাপিয়ে দিলেন, মানে মন্দির নামক একটা বাড়িতে লাগিয়ে দিয়ে আসলেন। মন্দিরটাও তো একটা বাড়ি। আসলে এই দৃষ্টিভঙ্গির ভেতরে অনেক কুসংস্কার রয়েছে। আমি বলবো, বাড়ির মানে যেখানে আপনি শুয়ে থাকেন, যাতায়াত করেন, আপনার বাচ্চা কাচ্চা যে সমস্ত থাকে, বিশেষত আপনার ঘর বাড়ি যেটাকে বলা হচ্ছে, সেখান থেকে একটু দূরত্ব বজায় রেখে, মিনিমাম 100 থেকে 200 মিটার দূরত্ব বজায় রেখে আপনার বাগান এরিয়াতে আপনি গাছ অবশ্যই লাগাতে পারেন, বট গাছ। তাহলে সেটা একদিক থেকে শুভ হচ্ছে, একদিক থেকে আপনার বায়োলজিক্যাল এনভায়রনমেন্টাল যে পলিউশন থেকে আপনাকে রক্ষা করছে, এবং আপনি আধ্যাত্মিকভাবেও কিন্তু সচেতন হচ্ছেন, পারিপার্শ্বিকভাবে সচেতন হচ্ছেন, এবং সমাজে আপনি পরিবেশ বান্ধব হিসেবে গাছ লাগাচ্ছেন। ক্যাবাত আজকে এই গাছ লাগানোটা অবশ্যই প্রয়োজন।
আমি গুরুত্ব দেবো গাছ লাগানোর উপরে। কারণ গাছ না লাগালে আপনি মাটিকে সেভ করতে পারবেন না, মাটির ক্ষয় রোধ করতে পারবেন না। আর মাটির ক্ষয় যদি রোধ না করা যায় তাহলে কিন্তু প্লাবন, জলোচ্ছ্বাস, ভূমিকম্প নির্ধারিত। এবং পরিবেশে যে দুর্যোগ সৃষ্টি হয়েছে, যেমন এই তো কিছুদিন আগে উত্তরাখণ্ড, কেদারনাথ, কেরালা, যে মারাত্মক পরিমাণে যে দুর্যোগ নেমেছে, সেখানে কত বড় ক্ষয়ক্ষতি হয়েছে ভাবতে পারছেন। সেখানে ভূতত্ত্ববিদগণ দাবি করেছেন যে অবাধে গাছ কেটে ফেলার কারণে এটা সমস্যা তৈরি হচ্ছে এবং মাটিকে রক্ষা করা হচ্ছে না। কারণ মাটির ভেতর থেকে বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল ওয়েকে মেনটেন করে কি করা হচ্ছে, তার, বিদ্যুৎ, নানান কিছু, বিদ্যুৎ, তড়িৎ, বিভিন্ন রকমের সংযোগ বা রাস্তা, ব্রিজ বিভিন্ন রকম কেটে ছেটে করা হচ্ছে, ফলে কিন্তু একটা বিপর্যয় নামছে। আর মূলত দাবি করছেন যে গাছ কেটে ফেলার কারণে সবথেকে বড় এই ক্ষতিকর প্রভাব পড়ছে, অর্থাৎ দুষ্প্রভাব পড়ছে। সুতরাং আপনাকে গাছ লাগাতেই হবে। আর মাটি ক্ষয়রোধ থেকে সবথেকে উৎকৃষ্ট বৃক্ষরূপে যে বৃক্ষের ভূমিকা থাকে সেটা কিন্তু অশ্বত্থ বা বট বৃক্ষ। সুতরাং বট গাছ আপনাকে বাড়িতে লাগাতেই হবে। এটা আমার একেবারে আধ্যাত্মিক দার্শনিক চিন্তা থেকে বলেছি এবং বৈজ্ঞানিক ফর্মুলা অনুসারে যদি বলি তাহলে এটা ভুল হয় না। সুতরাং এটাকে আপনাকে মানতেই হবে। তবে বাড়ির যেখানে বাসস্থান সেখান থেকে একটু দূরত্ব বজায় রেখে করবেন, কোনো প্রবলেম নেই।